আচ্ছা, এর আগে আমাদের ক্লাসের নাম ছিল কি? কি ক্যাম্পেইন নিয়ে কাজ করছি? কে বলতে পারবে? আগে যে আমরা ক্যাম্পেইনটা নিয়ে কাজ করছি, ক্যাম্পেইনের নাম কি ছিল? বলো তো অজয়, শুভেন্দু। মনে করতেছে না কি জানি একটা। এটা তো মনে রাখতেই হবে। ওই যে সাইন আপ ক্রিয়েট করার। না, সাইন আপ ক্রিয়েট করলে তো বোঝা যায়। এটা হচ্ছে লিড অ্যাড ক্যাম্পেইনের কাজ শিখছিলাম আমরা। লিড অ্যাড ক্যাম্পেইন। আজকে আমরা আর একটা ক্যাম্পেইনের কাজ শিখবো। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি জানি? একদিন আমি বলছিলাম প্রথম দিন, একটা ফেসবুক পেজের বা একটা ফেসবুক প্রোফাইলের এঙ্গেজমেন্টটা কি বলো তো? কেউ বলতে পারো? এঙ্গেজমেন্টটা কি? মনে নাই না? আচ্ছা, মনে আমরা স্বাভাবিক ভাবে অনেকে বলি না যে এই যে বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট হয়, হ্যাঁ, বা যে কোনো একটা কাজ শুরুর আগে এঙ্গেজমেন্ট হয়। তো এঙ্গেজমেন্টটা বলতে আমরা বুঝি হচ্ছে কানেক্ট হওয়া, কোনো কিছুর সাথে সংযুক্ত হওয়া। ঠিক আছে? ধরো আমরা ফেসবুকে একটা পোস্ট করলাম, হ্যাঁ, এই ফেসবুকের পোস্টটা কেউ যদি লাইক দেয়, বা কেউ যদি কমেন্ট করে, কেউ যদি শেয়ার করে, বা বিভিন্ন ধরনের রিয়েক্ট আছে, লাভ রিয়েক্ট আছে, হাহা রিয়েক্ট আছে, স্যাড রিয়েক্ট আছে, এই যে বিভিন্ন ধরনের রিয়েক্ট করে, অথবা কেউ যদি মেসেজ করে, এটাই কিন্তু এঙ্গেজ। অর্থাৎ আমি একটা পোস্টের বিপরীতে আমার অডিয়েন্স আমার সাথে যে কোনো ভাবেই সংযুক্ত হলে সেটাই হচ্ছে এঙ্গেজ। আর রিচ হচ্ছে কোনটা? ধরো আমরা একটা ফেসবুকে পোস্ট করলাম, পোস্টটা যে কারো স্ক্রোল করার সময় তার সামনে চলে আসলো, এটা হচ্ছে রিচ। রিচ এবং এঙ্গেজমেন্টের ভিতর এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। আমাদের সামনে কারো প্রোফাইলের কোনো পোস্ট আসলে সেটা হবে আমাদের রিচ। আর আমরা যদি কোনোটার সাথে সংযুক্ত থাকি, বা কাউকে মেসেজ করি, কাউকে রিয়েক্ট দেই, বা কমেন্ট করি, এটা হচ্ছে এঙ্গেজ। যেমন আমি যদি স্ক্রিনে দেখাই, যেমন এই যে আমি স্ক্রোল করে গেলাম, এটা হচ্ছে রিচ। অর্থাৎ আমার কাছে পৌঁছাইলো, কতজন লোকের কাছে পৌঁছাইলো, এটা হচ্ছে রিচ। আর যদিও একে আমি লাইক করি বা কোনো কারণে কমেন্ট করি, ঠিক আছে, তো যে কোনো কমেন্ট করলাম, এখান থেকে কোনো একটা ইমোজিও যদি কমেন্টে আমি করি, ঠিক আছে, আমি একটা ইমোজি দিয়ে দিলাম, এটা কিন্তু আমার হলো কি, এই এর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেল। এটাই হচ্ছে বিষয়। তো এর আগে আমরা লিড লিড ক্যাম্পেইন নিয়ে কাজ করছি। লিড ক্যাম্পেইনটা ছিল হচ্ছে কারো বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য যে প্রসেস, ঠিক আছে। আর আজকে আমরা করব হচ্ছে এঙ্গেজমেন্ট। অর্থাৎ যে ক্যাম্পেইনটা আমরা করব, এই ক্যাম্পেইনটার কি পরিমাণ ভিউ করা যায়, বা এটার আন্ডারে কি পরিমাণ কমেন্ট আনা যায়, কি পরিমাণ লাইক আনা যায়, বা আমি একটা পেজকে কিভাবে ফলোয়ার বাড়াবো, এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। আমাদের সেই একই প্রসেসে আমরা আজকের ক্যাম্পেইনটা আমরা করব। সো আমরা যদি যে কোনো ক্যাম্পেইনে যখনই আমরা যাব, প্রথমে আমরা চলে যাব মেটা বিজনেস সুইচে। মেটা বিজনেস সুইচ থেকে অল টুলস, অল টুলস থেকে আমরা কোথায় যাব? অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে গেলে লোডিং হবে, লোডিং হওয়ার পরে আমাদের ক্যাম্পেইনের যে বিভিন্ন অপশনগুলো, সেগুলো কিন্তু চলে আসবে। হুম। আচ্ছা, এখন আচ্ছা, আমাদের ক্লায়েন্টরা যখন আমাদেরকে একটা কাজ দিবে, বা আমরা ক্লায়েন্টের কাছ থেকে যখন আমরা কাজ নিব, সব ক্লায়েন্ট কিন্তু আমাদের এই যে ক্যাম্পেইনের যে ডিফারেন্স গুলো, এগুলো কিন্তু জানবে না। হ্যাঁ, আবার অনেক অনেক ক্লায়েন্টই আছে যারা আপনাকে এসে বলে দিবে যে আমি লিড ক্যাম্পেইন করতে চাচ্ছি, বা আমি এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইনসটা করতে চাচ্ছি। আবার
অনেক যারা আছে তারা এগুলো বোঝে না, তারা এসে বলবে যে আমি আমার একটা পেজকে, আমি এই পোস্টটাকে আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, সবাই এটা দেখতে চায়, দেখাবো সবাইকে, সবাই মতামত প্রকাশ করবে। বা অনেকে বলবে আমি এই প্রোডাক্টটা আমি সেল করব, ঠিক আছে। আবার এমন ক্লায়েন্ট আছে যারা বলবে আমি কিছু ইনফরমেশন চাচ্ছি কাস্টমারদের কাছ থেকে বা অডিয়েন্সদের কাছ থেকে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে একজন ক্লায়েন্টের টার্গেটিং কাস্টমার কারা, বা কোন সিস্টেমে কোন ক্যাম্পেইনের আন্ডারে তার টার্গেটিং কাস্টমারকে আমরা নিয়ে আসতে পারবো। এই বিষয়গুলো একজন ডিজিটাল মার্কেটারকে ক্লায়েন্টের ভাষা থেকেই বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। এটা যখনই আমরা বুঝতে পারবো এবং সেই মোতাবেক আমাদের ক্যাম্পেইনটা পরিচালনা করলে আমরা খুব সহজে সাকসেস হতে পারবো। তো আমাদের অ্যাড ম্যানেজার আসার সিস্টেমটা আমরা সবাই কিন্তু জানি। তো সেক্ষেত্রে আমরা আজকে নতুন ক্যাম্পেইনটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো যথারীতি আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে আসলে পরে আমাদের কিন্তু সেই ক্যাম্পেইনগুলো চলে আসতেছে। এখানে কিন্তু কয়েকটা ক্যাম্পেইনের লিস্ট আছে: অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, যেটা আমরা গত ক্লাসে শিখেছি, অ্যাপ প্রমোশন। হ্যাঁ, অ্যাপ প্রমোশন হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাপটা যখন প্রমোশন করা হয় সেই প্রমোশন অ্যাপটা। এরপর আছে সেলস। আমরা প্রত্যেকটাই একটা একটা এক এক দিন এক একটা ক্লাসে এক একটা করে শিখবো। আজকে আমরা শিখবো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো এঙ্গেজমেন্টটাকে আমরা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। তো যথারীতি আমরা ম্যানুয়ালি আমাদের অ্যাড ক্যাম্পেইনটাকে সাজাবো, কারণ ম্যানুয়ালি সাজালে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের কাস্টমার টার্গেটিং, আমাদের লোকেশন টার্গেটিং, এভরিথিং আমরা নিজেদের মতো করে নিতে পারবো। আমরা কন্টিনিউ করে দিচ্ছি। আচ্ছা, কন্টিনিউ করার পরে ওই একই আগে যে ইন্টারফেস গুলো আসছিল সেই একই সেম আমরা এখানে ক্যাম্পেইনের নেম দিব। হ্যাঁ, আমরা ক্যাম্পেইনের একটা নেম দিচ্ছি। ওহ সরি, এটা ক্যাম্পেইনের নেমটা সবসময় আমরা মনে রাখার জন্য বা বোঝার জন্য যে কার ক্যাম্পেইন, সেই অনুযায়ী আমরা নামটাকে সিলেক্ট করব, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সহজ হয়। এখান থেকে ক্যাম্পেইনের নামটা সিলেক্ট করে এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে আসলে পরে এখানে আবার আমরা অ্যাড সেট নেম বোঝার সুবিধার্থে আমরা এটাকে রিনেম করে নেব। আমাদের ক্যাম্পেইনের নাম বোঝার সুবিধার্থে আমরা এটা করে নিব। এরপর আমরা নিচের দিকে আসবো। আচ্ছা, নিচের দিকে আসলে আমাদের প্রথমেই সেই লিড ক্যাম্পেইনের মতোই বাজেটটাকে আমরা সিলেক্ট করে নেব। ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। তো ডেইলি বাজেটের ক্ষেত্রে আমরা প্রতিদিন কত টাকা করে খরচ করব। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যখন এই বাজেট শিডিউলটাকে অ্যাড করব, একটু আমি সবাইকে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা যখনই এখানে এই বাজেটটাকে নিয়ে কাজ করব, সাথে সাথে এখানের এখানে যে ডেইলি রেজাল্ট আছে, রেজাল্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার এখানে যে যদি ডেইলি বাজেট যেমন বিশ ডলার দেওয়া আছে, এটা এই $20 কিন্তু আমাদের এস্টিমেটেড ডেইলি রেজাল্ট কিন্তু এটা আসবে। আমি যদি আবার বাজেটটাকে চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এখানে রেজাল্টটা কম বেশি হবে। যেমন যেমন দেখেন, এখানে ডেইলি বাজেট যদি আমি $10 করে দেই, $10 করে দিলে কিন্তু এখানে আমাদের এস্টিমেটেড যে রেজাল্টটা আছে, রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো ওরা একটা রিকমেন্ড করতেছে, মানে এই কয়েক ডলার দিলে ভালো হবে, একটা এরকম একটা আইডিয়া দেয় না? হ্যাঁ, এটা কাস্টমার বলে দিবে, আমাদের যে ক্লায়েন্ট সে বলে দিবে যে হুম। আমি
7 দিন একটা অ্যাড চালাবো বা 3 দিন একটা অ্যাড চালাবো, আমার প্রতিদিন ডলার হচ্ছে $5 করে বা প্রতিদিন $10 করে। অথবা ওরা বলে দিবে যে আমি 7 দিনের একটা অ্যাড ক্যাম্পেইন করব, 7 দিনে আমার ডলার হচ্ছে $20 বা $50। তাহলে সেক্ষেত্রে হবে কি, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটে আমরা ক্লিক করে এখানে সে 7 দিনের, আচ্ছা আমরা আগে টাইমটা শিডিউলটা তৈরি করব। সেটা হচ্ছে কি, ধরেন নভেম্বরের 22 তারিখে ধরলাম, 22 তারিখ থেকে নভেম্বরের 29 তারিখে ধরলাম, এই 7 দিন। 7 দিনে ওরা একটা অ্যাড ক্যাম্পেইন করবে, ওর বাজেট হচ্ছে $10 বা সরি $50 7 দিনের। ঠিক আছে, এখন এই অনুযায়ী আমাদের বাজেটটা চেঞ্জ হয়ে গেল, যেখানে কত লোকের কাছে যাবে, এখানে যে 8.9K থেকে 26K, অর্থাৎ আর 8,900 থেকে 26,000 লোকের কাছে এটা পৌঁছাবে। হ্যাঁ, এত লোকের কাছে যাবে, টার্গেট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং ডলার যদি এখানে আমি বাড়াই দেই, যদি $100 দেই, সেক্ষেত্রে এই যে টার্গেট রিচ কিন্তু বেড়ে যাচ্ছে, 18,000 থেকে 51,000-এর কাছে যাচ্ছে। আবার ডলার যদি আমি কমিয়ে দেই, যদি $30 দেই 1 সপ্তাহে, তাহলে রিচের কোয়ান্টিটি কিন্তু কমে যাবে। অর্থাৎ আমাদের ডলার, যে পরিমাণ ডলার এখানে খরচ করব আমরা, সেই পরিমাণ কাস্টমারের কাছে আমাদের এই ক্যাম্পেইনটা পৌঁছে যাবে। ঠিক আছে, এখন এটা টোটালি আমাদেরকে, আমাদের যে ক্লায়েন্ট আছে উনি বলে দিবে যে আমি কি ডেইলি বাজেটে যাব। যেমন ডেইলি বাজেটে গেলে একটা জিনিস ওরা বলবে যে আমি প্রতিদিন $5 বা $10 করে খরচ করব, এটা এই 22 তারিখ থেকে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই সেট অ্যান্ড এন্ড ডেট, এটাকে আমরা উঠিয়ে দেব, কন্টিনিউয়াসলি চলতে তো থাকবে। ট্যাক্স ট্যাক্স যে কাটে ওইটা কোন থেকে দেখো? বুঝি নাই কোনটা, ট্যাক্স কাটে যে মেথড থেকে, কথা বোঝা যাচ্ছে না অজয়। যে ট্যাক্স কাটে যে কত পয়েন্ট জানি। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি একটু। আচ্ছা, এটা তো বোঝা গেছে, ডেইলি বাজেটটা বোঝা গেছে। অর্থাৎ হ্যাঁ আমরা এটা যখন বুঝতে ডেইলি বাজেটটা দিব, উনি প্রতিদিনে হয়ে চলা, উনি যখন মনে করো 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন পরে উনি দেখবে যে ওনার টার্গেটে উনি পৌঁছে গেছে, তখন এটাকে এন্ড করে দিতে হবে। অথবা উনি একটা টার্গেট দিয়ে দেবে, যে আগে থেকে বলে দিবে যে আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি করব। সেক্ষেত্রে সেট এন্ড ডেটটা অন করে দিলে, এখানে ডেট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন অজয় যেটা বলল, আমরা আমাদের এই যে যে এখানে যে বাজেটটা, যেমন আমরা $10 দিয়েছি পার ডে, হ্যাঁ, অথবা আমরা লাইফ টাইম বাজেট, বা লাইফ টাইম বলতে যে কয়দিনের অ্যাড ক্যাম্পেইনটা হবে $30 যদি দেই, বা আমরা $50 যদি দেই, এর পাশাপাশি ফেসবুক আমাদের কাছ থেকে 15% ভ্যাট কেটে নেবে। ঠিক আছে, $50 সাথে আরো 15% ভ্যাট যোগ হবে, যেটা পুরোটাই ক্লায়েন্ট আপনাকে বহন করবে। এই টাকাটা ক্লায়েন্টই আপনাকে দিয়ে দেবে, অবশ্যই ক্লায়েন্টকে ভ্যাট দিতে হবে। এদিকে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে কারো যদি টিন করা থাকে, টিন সার্টিফিকেটটা করা থাকে, সেক্ষেত্রে ফেসবুক থেকে এই 15% ভ্যাটটা কাটবে না। ঠিক আছে, যদি কারো টিন করা থাকে, টিন নাম্বারটা সাবমিট করা থাকলে, যে আমরা যে দাদা বিলিং, আবার একটু বলেন না কি সার্টিফিকেট, এটা বুঝলাম না। টিন সার্টিফিকেট, টিন হুম। ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য একটা সার্টিফিকেট করতে হয়, টিন সার্টিফিকেট। ঠিক আছে, এই টিন সার্টিফিকেটটা যদি এখানে আমরা টিনের একটা নাম্বার আছে, আমরা যে ওই যে অ্যাডের যে অপশনটা আছে না, যে বিলিং এন্ড পেমেন্টে, এখানে যখন আমরা কার্ড অ্যাড করব, ওখানে একটা টিনের একটা অপশন আছে, যেটা স্কিপ করা যায়। কিন্তু যদি আমাদের টিন সার্টিফিকেটটা করা থাকে, ওখানে আমরা টিন নাম্বারটা দিয়ে সাবমিট করলে পরে এই 15% ভ্যাটটা আমাদের দিতে হয় না। যার মানে হচ্ছে আমরা ভ্যাটের আওতায়, আমরা অলরেডি ভ্যাট দিচ্ছি, গভর্নমেন্টকে ভ্যাট দিচ্ছি, সেক্ষেত্রে ফেসবুককে এই 15% ভ্যাট দিতে হয় না। আর যদি আমরা এই টিন সার্টিফিকেটটাকে অ্যাড না করি, সেক্ষেত্রে এই যে যে বাজেটটা আছে, বা এই যে যে ডলারটা এখানে আমরা ইনভেস্ট করতেছি, এর পাশাপাশি 15% ভ্যাট এক্সট্রা ফেসবুকে দিতে হবে। কিন্তু এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটা ক্লায়েন্ট আমাকে দিয়ে দেবে। এখানে যে টাকাটা খরচ হবে আমাদের
ইন টোটালি এখানে বাজেট শিডিউলের লাস্ট আমাদের ক্যাম্পেইনের পরে বা ক্যাম্পেইন যখন আমরা চালু করবো এই প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করব, ক্লায়েন্টে আমাদেরকে কিন্তু পুরো টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। কারণ আমি কিন্তু এখানেই বুঝতেছি যে আমার লাইফ টাইম কত টাকা, আমার ডলার কত ডলার লাগতেছে এই একটা ক্যাম্পেইনে, হ্যাঁ, কি পরিমাণ খরচ এখানে হবে, কি পরিমাণ রিস্ক হবে, কি পরিমাণ মানুষের কাছে এটা একটা যাবে, সবই তো এখানে দেখতেছি, তাই না? সেক্ষেত্রে এই স্ক্রিনশট গুলো আমরা ক্লায়েন্টকে যখনই শেয়ার করব, ক্লায়েন্ট পুরো টাকাটা আমাকে পেমেন্ট করে দিবে। সেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট ক্লায়েন্ট হোক আর আমাদের লোকাল ক্লায়েন্ট হোক। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যদি আপওয়ার্ক বা ইয়ার মাধ্যমে কাজ করি, সেক্ষেত্রে ওখানে একটা প্রসেস আছে, ওই প্রসেসের মাধ্যমে আমাদের কাছে ডলারটা চলে আসবে, টাকায় কনভার্ট হয়ে চলে আসবে। এ পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে বাজেটের ব্যাপারটা। ঠিক আছে, প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে আমাদেরকে 15% ভ্যাট দিতে হবে, আর টিন সার্টিফিকেট থাকলে আমাদেরকে কোনো ধরনের ভ্যাট দিতে হবে না। ওকে, এবার আসি লোকেশন। লোকেশনটা ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে লোকেশনটা সেট করেছি, আমরা ওই একইভাবে লোকেশনটা সেট সেট করব। এডিট অপশনে যাব, এডিট থেকে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দুইটা বিষয় আছে, ঠিক আছে, যে ইনক্লুড আর এক্সক্লুশনস। এটাকে আমি দেখিয়ে দিয়েছি। ইনক্লুড হচ্ছে আমি যেমন এখানে সারা বাংলাদেশে ধরেন একটা অ্যাড আসলো, বাংলাদেশে চলবে, তো বাংলাদেশ থেকে আমি চাচ্ছি যে এখান থেকে আমার এই অ্যাডটা ধরেন বরিশালে চলবে না, ঠিক আছে, তখন এখানে এক্সক্লুশনে বরিশাল লিখে দিতে হবে। এই বরিশাল যদি আমি সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে দেখেন এই যে বরিশাল কিন্তু রেড রেড ক্রস একটা ইয়া চলে আসছে। অর্থাৎ আমি আমার এই বিজ্ঞাপনটা বা আমি যে প্রোডাক্টটা সেল করবো, এটা আমি বরিশালে মানুষকে দেখাবো না, বা বরিশালে এর কাস্টমার গুলো বরিশালে নাই। কিছু কিছু পোস্ট আছে যেগুলো আঞ্চলিক অনেক কিছু ভেরি করে যে এই এলাকায় এই জিনিসটা চলে না। যদি খামোখা আমি এটা তাহলে তাদেরকে কেন দেখাবো? হ্যাঁ, তাদেরকে দেখানো দরকার, সেক্ষেত্রে আমি বরিশালটাকে অ্যাড করে দিতে পারি। আবার আরো যদি আমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আরো আমি চাইলে অ্যাড করতে পারি, যে বরিশাল পাশাপাশি আমি দিলাম যে না ঢাকায় আমি একটা দেখাবো না, ঠিক আছে, আমি তখন ঢাকা ডিভিশনকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে ঢাকাও কিন্তু ক্লোজ হয়ে গেল। অর্থাৎ এই দুইটা জায়গা ছাড়া অন্যান্য সব জায়গায় আমার একটা দেখাবে। ওকে, এ হচ্ছে লোকেশন। এখন লোকেশনের পরে আমাদের আর একটা বিষয় আছে। এরপরে যে আমাদের এইজের ব্যাপারটা, এটা আমরা বুঝি। আমরা এখানে 18 বছরের নিচে নাই, 18 বছর নিচে দিবও না। আমরা যদি মনে করি যে না এই অ্যাডটা আমি 20 বছর থেকে 20 বছর থেকে মনে করি যে 50 বছরের লোকেদের মধ্যে এটা আমি দেখাবো, আমি এখানে এজটা সিলেক্ট করে দেবো। এজ সিলেক্ট করার পরে আমি জেন্ডারটা এখান থেকে অ্যাড করব। যদি মনে করি যে না এটা শুধুমাত্র মহিলাদের জন্য, তাহলে ওমেন সিলেক্ট করব। আর যদি মনে করি না এটা পুরুষদের জন্য, মেন সেট করব। আর যদি মনে করি না এটা সবার জন্য, তাহলে অল সিলেক্ট করে দিব। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছি? কার কোনো হ্যাঁ দাদা, সমস্যা আছে? বুঝছি। আচ্ছা, এখন এখানে আর একটা না, বিষয় না, একটা বুঝতে পারছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সবসময় লোকেশন টার্গেটিং পাশাপাশি আমাদের যে কাস্টমার টার্গেটিং, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। কাস্টমার টার্গেটিংটা আমাদেরকে পারফেক্টলি করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আর একটা অপশন আছে, এটার নিচেই ডিটেইলড টার্গেটিং। এটা আমি গত ক্লাসে দেখাই নাই, আমি আজকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ডিটেলস টার্গেটিং। এই টার্গেটিংটা হচ্ছে কি, আমরা আমাদের
টার্গেটটা মূলত তিনটা বেসিক ধারণার উপরে আমাদের টার্গেটিংটা হয়: ডেমোগ্রাফিক্স, হ্যাঁ, ইন্টারেস্ট আর বিহেভিয়ার্স। অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্টের তিনটা বিষয় কিন্তু ফেসবুক দেখে সব সময়: ডেমোগ্রাফিক বিষয়গুলো দেখে এবং ইন্টারেস্ট বিষয়গুলো দেখে, অর্থাৎ তোমার ফেসবুকের একজন ব্যক্তি কোন কোন বিষয়ের উপর আগ্রহী, এই বিষয়গুলো কিন্তু ফেসবুক ফলো করে। তারপর যেমন বিহেভিয়ার, যে একজন লোকের আচার আচরণ কেমন, এটা কিন্তু একজনের প্রোফাইল ঘাটলেই বোঝা যায়। আর ফেসবুক তো এআই এর মাধ্যমে ওরা এটাকে ভালো করে খেয়াল রাখে। তো আমরা অ্যাড ক্যাম্পেইনের সময় এই তিনটা বিষয় কিন্তু আমরা খেয়াল রাখবো। যে আমরা মনে করি একটা পোস্ট দিব আমরা, ঘড়ি, ওয়াচ, ঠিক আছে? এখন এই ঘড়িগুলো সাধারণত আমাদের কারা কারা ব্যবহার করে, এই বিষয়টা আমাদের কিন্তু টার্গেট করতে হবে। কোন বয়সের লোকেরা এটাকে কিনে বেশি, এই বয়সের এটা আমরা দিব। তারপর এটা তো, এই ঘড়িটা কি জেন্টসদের জন্য নাকি ফিমেলদের জন্য, আমরা সিলেক্ট করে দেবো হবে। এখন আমরা যখন একদম সরাসরি টার্গেটিং এ যাব, তখন যেমন আমরা যদি ডেমোগ্রাফিতে আমরা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু বেশ কিছু ইয়া আছে: এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট আছে, হ্যাঁ, প্যারেন্টস আছে। এই প্রত্যেকটা ভিতর আবার আর একটা আলাদা আলাদা সাব কন্টেন্ট আছে। যেমন আমরা যদি এডুকেশনে যাই, এডুকেশন গেলে কোন এডুকেশন লেভেলের, মানে আমরা যদি স্টুডেন্টকে টার্গেট করি, এই স্টুডেন্টটা কোন লেভেলের স্টুডেন্টকে আমরা টার্গেট করব, সেখানেও কিন্তু আমরা এখানে আবার সাব অনেকগুলো পাবো। যেমন অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গার্ড, হ্যাঁ, ডেকোরেট ডিগ্রি, এই যে যে বিষয়গুলো, যেমন হাই স্কুল, কোন কাদেরকে আমরা টার্গেট করব, আমরা কিন্তু সেই বিষয়গুলো এখান থেকে টার্গেট করতে পারবো। আবার সেম ভাবে যদি আমি যাই, এখানে যেমন ফিনান্সিয়াল বিষয়গুলো আছে, হ্যাঁ, এখানেও এটার উপরে অনেকগুলো আবার আলাদা আলাদা করে দেওয়া আছে, এখান থেকে আমরা টার্গেটিং করতে পারবো। আবার আমরা যদি যাই ইন্টারেস্টের উপরে, দেখেন ইন্টারেস্টের উপরে এখানে কিন্তু আবার আলাদা আলাদা অপশন আছে, এখান থেকে আমরা টার্গেট করতে পারবো। যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যদি যাই, এখানে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং আছে, এগ্রিকালচার, এগ্রিকালচারের ইয়ে আছে, হ্যাঁ, আর্কিটেকচার আছে। এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করতে পারবো। আবার ইন্টারেস্টে যদি আমরা যাই, ইন্টারেস্ট হচ্ছে বিহেভিয়ার, এখান থেকে আবার অনেক বিষয়গুলো আছে, তাদের অ্যাক্টিভিটির উপর করে আমরা কাস্টমার আমরা সাজেস্ট করতে পারবো। আবার সরাসরি আমরা আছে, যদি এখানে আমরা সার্চ দিই স্টুডেন্ট, স্টুডেন্ট যদি সার্চ দিই যে আমরা, যে এটা স্টুডেন্টদেরকে টার্গেট করব, তাহলে এই যে স্টুডেন্ট, আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করলে এটা কিন্তু স্টুডেন্টরা কিন্তু টার্গেট হয়ে গেছে, ঠিক আছে? তারপর যদি আমি টার্গেট করি যে ব্যাংকার, এখানে কিন্তু এই যে ব্যাংকিং সেক্টরে যারা আছে, এদেরকে কিন্তু আমি টার্গেট করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমি যেমন ব্যাংকার একজন আমি সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আমি আবার টার্গেট করি যে সার্ভিস হোল্ডার, বা যারা সার্ভিস করে, ঠিক আছে, এ ধরনের লোকদের যদি আমি আমি টার্গেট করি, তাহলে কিন্তু তাদেরকে আমরা পেতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে বিষয়গুলো আমরা টার্গেট করব, বা যাদেরকে আমরা আমাদের অ্যাডটাকে যাদের সামনে দিতে চাচ্ছি, সরাসরি তাদেরকে এখানে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন করা সম্ভব। পাশাপাশি এখানে একটা সুযোগ আছে, আমরা যখনই এই যে কাস্টমারের দুইটা আমরা লিখেছি, তারপরে আমাদের কিন্তু এখানে সাজেশন আছে, সাজেশনে আমরা ক্লিক করে এখানে কিন্তু আমরা বেশ কিছু সাজেশন আমাদেরকে এই ফেসবুকের অথরিটি আমাদেরকে দিয়ে রাখছে, এখান থেকে আমরা সরাসরি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? যেমন একটা ঘড়ি কাদের ইয়ে করতে পারি, যেমন এখান থেকে যারা কলেজের স্টুডেন্ট আছে তাদেরকে করতে পারি, হ্যাঁ, তারপর যারা চাকরি করে, যে জব ইয়ার, তাদেরকে আমরা এই যে এখানে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করলে ওখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা যত কাস্টমারের টার্গেটিংটা আলাদা আলাদা করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই কাস্টমার টার্গেটিংটা কি বুঝতে পারছে সবাই? হ্যাঁ শুভেন্দু, বাবা, অজয়, বুঝতে পারছি। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে হ্যাঁ, নাকি? না না, অর্থাৎ হ্যাঁ আমরা বাবা, এখানে সমস্যা নাই। এইজটা সিলেক্ট করতে পারতেছি,
হ্যাঁ, জেন্ডারটা সিলেক্ট করতে পারতেছি, লোকেশন সিলেক্ট করতে পারতেছি, পাশাপাশি আমরা সরাসরি আমাদের টার্গেটিং যে মানুষগুলো আছে তাদেরকে আমরা সরাসরি এখান থেকে টার্গেট করতে পারতেছি। যেমন মনে করেন আহ, একটা বই, ঠিক আছে, একটা ইউনিভার্সিটির একটা বই, এটা কে পড়ে? এটা পড়বে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট। তো রাষ্ট্রবিজ্ঞানের একটা বই, এটা প্রমোশন করতেছেন, সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা পড়তেছে তাকে তাকে সিলেক্ট করতে হবে। বা সায়েন্সের একটা বই, এটা সায়েন্স রিলেটেড যারা আছে তাদেরকে সরাসরি এখান থেকে টার্গেট করার সুযোগ রয়েছে। আচ্ছা, এইগুলো কাস্টমার টার্গেটিং। টাইম শেষ হয়ে গেছে প্রায়, যাক আমি আবার লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আমরা চলে যাব নেক্সটে। আচ্ছা, নেক্সটে এসে আবার আমরা অ্যাড নেমটা আমরা এডিট করে নেব। এখান থেকে দেখো, আমাদের ফেসবুক পেজটা, আমরা যে পেজের আন্ডারে আমরা অ্যাড প্রমোশনটা করবো এটা ঠিক আছে কিনা, এটা কিন্তু আমরা এখান থেকে চেক দিয়ে দেখতে পারি। হ্যাঁ, যেটা ঠিক আছে কিনা, চাইলে এখান থেকে আবার আমরা, যদি ভুল হয় কোনো কারণে, আমরা এখান থেকে চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, অ্যাড সেট আপ করবো। দেখেন এখানে দুটো সিস্টেম আছে। অ্যাড সেট আপের দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আমরা এখান থেকে সরাসরি অ্যাড তৈরি করে দিতে পারবো। আর একটা আছে এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমরা প্রথমে যখন অর্গানিক পোস্টটাকে বুস্ট করেছিলাম, ঠিক আছে, পেইড পেইড করেছিলাম বা পেইড মার্কেটিং করেছিলাম, ঠিক সেরকম এখান থেকে আমরা আমাদের যে পোস্ট করা আহ, যে আহ, যে ক্যাম্পেইনটা আছে, বা আমরা অর্গানিক যে ক্যাম্পেইনটা আমরা করেছিলাম, সেটা এখানে আমরা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে ইউজ এক্সিস্টিং পোস্ট। এটা যখনই আমরা সিলেক্ট করব, আমাদের এখানে কিন্তু একটা অপশন চলে আসবে, সিলেক্ট পোস্ট। আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করব। সিলেক্ট পোস্টে ক্লিক করলে এই পেজে যে অ্যাডগুলো আছে, যে ক্যাম্পেইনগুলো আছে, এগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তো আমরা এখান থেকে যদি যে কোনোটা সিলেক্ট করতে করি, সেটাই কিন্তু অটোমেটিকলি এখানে আমাদের সিলেক্ট হয়ে আসবে। ঠিক আছে, এবং আর যদি আমরা চাই যে না, আমরা এখান থেকে এটা করব না, আমরা এখান থেকে সরাসরি অ্যাড ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাড এটা সিলেক্ট করব। ক্রিয়েট অ্যাডে সিলেক্ট করলে এখান থেকে আমরা আমাদের অ্যাডগুলো বা আমাদের বিজ্ঞাপনগুলো এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, একদম নতুন করে অ্যাড বানানো যাইব। হ্যাঁ, এখান থেকে নতুন করে একেবারে সরাসরি নতুন করে অ্যাড তৈরি করা যাবে। আমাদের পিছনের যে পোস্টগুলো আছে আমরা চাইলে সেখান থেকেও করতে পারবো, আমরা চাইলে এখান থেকে সরাসরি করে দিতে পারবো। আচ্ছা, আমাদের টাইম কি শেষ? আচ্ছা, আর কিছু সময় আছে। তার মানে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড, আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট করব। আচ্ছা, অ্যাড ক্রিয়েট করতে চাইলে আমাদের প্রথমে যেতে হবে অ্যাড টেক্সট অপশন। আচ্ছা, আচ্ছা, এটা আমি একসাথে দেখাতে চাচ্ছি। আমাদের মিনিটটা মনে হয় শেষ হয়ে গেছে, শেষের দিকে। আচ্ছা, আর কারো কি কোনো সমস্যা আছে এখান থেকে, এই যে পর্যন্ত আমরা দেখাইলাম আজকে, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? আর এসে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন এই যে ক্রিয়েট অ্যাডে যাব, আমরা যদি নিজেদের এখান থেকে আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা একটা অ্যাড ক্রিয়েট করে দেব, তাহলে আমরা ক্রিয়েট অ্যাড সিলেক্ট করব। আচ্ছা, ক্রিয়েট অ্যাড সিলেক্ট করলে এখানে দেখবেন দুইটা অপশন আছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা আছে ক্যারোসেল। হ্যাঁ, এখন সিঙ্গেল ইমেজ হচ্ছে আমি একটা মাত্র ছবি দিয়ে অ্যাড প্রমোশন করতে পারবো। আর ক্যারোসেলে গেলে পরে এখানে টু আর মোর
ইমেজ, অর্থাৎ 2টা থেকে আমরা 10টা পর্যন্ত ইমেজ এখানে দিতে পারবো। তা আমরা ক্যারোসেল দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখানে কাস্টমারের বা আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের সিস্টেম অনুযায়ী আমরা সিলেক্ট করে দেব। সেক্ষেত্রে আমরা যদি ক্যারোসেলে যাই, ক্যারোসেল সিলেক্ট করে আমরা চলে আসব অ্যাড কার্ড। অ্যাড কার্ড সিলেক্ট করলে আমরা অ্যাড ইমেজ কার্ড, আমরা এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে ইমেজে চলে গেলাম। এখান থেকে ইমেজে চলে গেলে আমরা এখান থেকে আমরা কিছু ছবি বা কোনো পোস্ট আপলোড করে নিতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আপলোডে ক্লিক করব। আমরা এখান থেকে যে কয়টা নিব সেটা কিন্তু আমরা সিলেক্ট করে এখান থেকে আপলোড করে নিতে পারবো। আমরা সিলেক্ট করে ওপেনে দিব। ওপেনে দিলে এখানে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এখানে আপনারা চাইলে 10টা পর্যন্ত ছবি বা পোস্ট একসাথে দেওয়া যাবে। ঠিক আছে, আমাদের বেশিরভাগই 2টা বা 3টা ছবি দিলেই কিন্তু এনাফ হয়ে যায়, সেটা ক্লায়েন্টের মতামত অনুযায়ী। আমরা এখান থেকে আহ, এই 4টাই আমরা আপলোড করে দিলাম। ঠিক আছে, যে আমরা এই 4টা বাছাই করে রেখেছি, 4টে আমরা আমাদের ক্যাম্পেইনে অ্যাড করে দিলাম, কন্টিনিউতে দিলাম সিলেক্ট করে। অটোমেটিকলি এখানে দেখেন এই 4টা ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে লেফট রাইটে যাওয়ার অপশন আছে, এখানে কিন্তু রিভিউ হয়ে আছে। আমরা এখানে রিভিউতে বা প্রিভিউতে দেখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আমাদের হেডলাইনটা দিতে হবে। আমরা এখানে আমাদের যে এই পোস্টার হেডলাইনটা কি হবে, ঠিক আছে, এই হেডলাইনটা আমরা এখানে অ্যাড করে দেব। তো আমরা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। আমাদের এখানে যেটাই আমরা দেব এখানে সাথে সাথে এখানে কিন্তু এই দেখেন, এই যে এই জায়গাটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যেটাই দিব এখানে রিভিউ অনুযায়ী এটা আমরা এখানে দেখতে পারবো। এবারে আমরা আমাদের ডিসক্রিপশন দিব। ঠিক আছে, অর্থাৎ এই পোস্টের যে ডিসক্রিপশনটা থাকবে সেটা আমরা এই ডিসক্রিপশন বক্সে আমরা লিখে দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তারপরে হচ্ছে প্রাইমারি টেক্সট, যদি প্রাইমারি টেক্সট যদি কিছু থাকে, হ্যাঁ, তাহলে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে কল টু অ্যাকশন। অর্থাৎ আমরা এই যে অ্যাডটা পোস্ট করতেছি, ঠিক আছে, এই যে অ্যাডটা পোস্ট করতেছি এই অ্যাডটা যে কাস্টমারকে আমরা কোথায় নিয়ে যাব, অর্থাৎ কাস্টমার আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, এটা কি কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে নাকি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে নাকি কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে, এই বিষয়টা আমরা এই কল টু অ্যাকশন বাটন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আমরা এই সব অ্যাডগুলোতে, অর্থাৎ এঙ্গেজমেন্ট যে ক্যাম্পেইনগুলো আছে এই ক্যাম্পেইনগুলোতে সাধারণত আমরা মেসেজ আকারে, অর্থাৎ আমি একটা অ্যাড দিলাম এখানে মেসেজের মাধ্যমে একটা কাস্টমার বা একটা অডিয়েন্স আমাদের সাথে যোগাযোগ করবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সাধারণত এইসব ক্যাম্পেইনগুলোতে আমরা সেন্ড মেসেজ এটা অপশনটা চালু করবে। এখানে যদি আপনি চেঞ্জ করে যেমন বুক নাও দেন, দেখবেন যে এখানে অটোমেটিকলি রিভিউতে এই যে বুক নাও অপশনটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ কল টু অ্যাকশন বাটন আমরা যেটাই দেব এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আমরা এইসব বিজ্ঞাপনগুলোতে বা এইসব ক্যাম্পেইনগুলোতে সেন্ট মেসেজটি আমরা রাখবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানের যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইনের কাজ। এখান থেকে আপনি পাবলিশ করে দিলে পরেই এটা অটোমেটিকলি অ্যাড রান হয়ে যাবে। এখান থেকে প্রিভিউতে ভালো করে চেক দিয়ে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুকে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের পোস্ট, দুইটা একসাথে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনারা ইয়ে করতে পারবেন, মোবাইলে কিভাবে দেখা যায়, পিসিতে কিভাবে দেখা যায়, এখান থেকে আপনারা ভালো করে দেখে দেখে নিতে পারবেন। ঠিক আছে,
ইনস্টাগ্রামের জন্য তো আলাদা চার্জ কাটছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা চার্জ করবে। চার্জ কাটছে এবং না। এটার সাথে আলাদা ইনস্টাগ্রামের লিঙ্ক করতে হবে। আর যেহেতু এটা আমার লিঙ্ক করা নাই, এটা ওরা দেখাচ্ছে এখানে যে ইনস্টাগ্রামে এভাবে যাবে, কিন্তু লিঙ্ক যেহেতু করা নাই, ঠিক আছে, লিঙ্ক করা থাকলে ওরা ইনস্টাগ্রামেও অ্যাড এখান থেকে দেয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ ইনস্টাগ্রামের যে আহ, যেভাবে অ্যাডটা যাবে ওইটি এখানে শো করাচ্ছে। ঠিক আছে, ও দেখাচ্ছে, কারণ ইনস্টাগ্রাম ফেসবুক দুটোই তো মেটার আন্ডারে। বুঝতে পারছি, এর জন্য ওরা প্রিভিউতে এটা দেখিয়ে দিচ্ছে। এই আর কি, এখান থেকে পাবলিশ করলে পরেই এই অনুযায়ী এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আমি যে জিনিসটা করতে চাইছিলাম, যেটা হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি। এই যে যে আমরা যে প্র্যাকটিস গুলো যে করি, ঠিক আছে, এই প্র্যাকটিস গুলো আমরা অবশ্যই, এই যে যে আমরা একটা প্র্যাকটিস ধরেন করলাম, করার পরে এটাকে আমরা স্ক্রিনশট দেবো, এই পুরো স্ক্রিনটাকে, এই যেটা, ঠিক আছে, এটাকে আমরা স্ক্রিনশট দিব। আমরা স্ক্রিনশট দিয়ে আমাদের যদি পেজে আমি যাই, আমি একটু দেখাই। এখানে যে আমাদের হোমওয়ার্ক সেশন আছে, এই হোমওয়ার্কে গিয়ে আমরা কমেন্ট সেশনে, ঠিক আছে, প্রত্যেকের নাম লিখে, আর নাম লেখা লাগবে না যেহেতু আমাদের নাম আইডি থেকেই যাবে, ঠিক আছে, নাম লেখার দরকার নেই। এখান থেকে এই যে অ্যাটাচ ফটো আর ভিডিও, এখান থেকে গিয়ে আমাদের যেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, এটাকে আমাদের পোস্ট করতে হবে। এই তাইলে বুঝতে পারবো যে এখানে প্র্যাকটিস হয়েছে। ঠিক আছে, পুরো স্ক্রিন সহ দিতে হবে। পুরো অনেকে এভাবেই দিছো, ঠিক আছে। অর্থাৎ এই যে 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 বিষয়টা একবারে, মানে যেটা আমি কাজটা করছি এটা যাতে ক্লিয়ার ভাবে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা। এখন হ্যাঁ দাদা আজ বুঝছি। আজকের ক্লাস এবং গত গত দিনের যে ক্লাস, এগুলো বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা? না দাদা তেমন কোনো সমস্যা নাই।